খেয়েছে? খেয়েছে। বুঝলাম না, তোমার কি কোনো বিষয়ে মন খারাপ? না। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা, না বললে বুঝবো কি করে? তোমার ছোট ভাই ইদারিং আমার দিকে কেমন করে জানি তাকায়, আর মনে হয় তোমার ছোট ভাই আমার উপর কোনো বিষয়ে রেগে আছে। দেখো, ও তো ছোট মানুষ, তোমার সাথে যখন কথা বলে হয়তো ওর কোনো বিষয়ে মন খারাপ থাকে, আর এর জন্যই তোমার সাথে রেগে কথা বলে। আচ্ছা, মন ভালো না থাকার কারণ কি জানতে পারি? আমি এই এত বড় একটা সংসার চালাচ্ছি, ও তো অনেক চাকরির জন্য ঘোরাফেরা করছে, অনেকগুলো ইন্টারভিউ দিল, তো হতে পারে এরকম যে ওর চাকরি হচ্ছে না, তো এটা নিয়ে তো ওর টেনশন থাকতেই পারে, আর এর কারণে হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলে মাঝে মধ্যে। আমার কাছে তো তেমন মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে তোমার কাছে কি মনে হচ্ছে? তোমার বুঝতে হবে না, তুমি তো সারাদিন তোমার মা আর ভাই নিয়েই থাকো, আমার কথা ভাবো। ঠিক আছে, তুমি কাজ করো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। বুঝলাম না, ইদানিং ওর এত মুড সুইং হচ্ছে। মা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন তো। এটা কি বললা বৌমা? আমি তোমার জন্য চা নিয়ে আসবো? কেন মা, আমি কি ভুল কিছু বলেছি? কেন মা, আমি কি ভুল কিছু বলেছি? এই বাসাটা কার? কেন, আমার ছেলের বাড়ি। তো আপনার ছেলের মানে তো আপনার তো নিজের বাসায় ছোটোখাটো কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। তুমি যেটা বলেছ এটাও ঠিক বলেছ, কিন্তু আমি তোমার শাশুড়ি মা, তুমি আমাকে হুকুম করতে পারো না। ঠিক আছে মা, আপনি যেটা বলেছেন সেটাও ঠিক। আপনি আমার গুরুজন, আপনার কাছ থেকে শিক্ষা নেব, এটাই তো স্বাভাবিক, তাই না? বৌমা, তুমি এমন করে কেন বলছো? আমার কাছে আমার ছোট ছেলে যেমন, বড় ছেলেও তেমন, আর দুজনের জন্য আমার ভালোবাসা সমান আছে। ভালোবাসার কথা বলতেছেন? ভালোবাসা যদি থাকতো, মা ছেলে মিলে বড় ছেলের ঘাড়ের উপর বসে খেতেন না। আর দুয়ার কথা বলতেছেন মা, দুয়া তো দূর থেকেও বসে করা যায়। জানতো মা, আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, এক কাপ চা নিয়ে আসেন। রিনা, রিনা, হ্যাঁ বলো। মা কোথায়? মা 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 মানে মা মার রুমে আছে। ও আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, বাসায় কোনো কিছু লাগবে? না, কোনো কিছু লাগবে না, লাগলে তো আমি তোমাকে ফোনেই বলবো, ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি ফিরো। ঠিক আছে। ওকে। বেবি, সরি, লেট করে ফেলছি। তুমি তো সব সময় লেট করো, তার আগে বলো কার উপকার করতে যে আজকে লেট করছো? আসলে কারো উপকার না, আর বাসা থেকে বের হয়েছে অনেক আগেই, রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সা পাচ্ছিলাম না, তাই ভাবলাম হেঁটেই চলে আসি, আর হেঁটে আসছি তার জন্য একটু লেট হয়েছে। আচ্ছা, তুমি কি কোনো চাকরি বাকরি করবে না? কেন, চাকরি একদম সবসময় করি, এই যে আমি চাকরি করতেছি তো, আমার নতুন একটা চাকরি হয়েছে তো। কি তুমি চাকরি করতেছো? কোন কোম্পানিতে? টোটো কোম্পানিতে। সারাদিন ঘুরে বেড়ায়, তোমাকে নিয়ে ঘুরে বেড়ায়, তোমার সাথে প্রেম করি, তাই না? এই সাথে বড় কোনো জব আছে বলো? তুমি আর মজা কত করবা? তুমি কি সিরিয়াস হবে না? আচ্ছা ঠিক আছে, এবার সিরিয়াস বলো। বাসা থেকে আমাকে বিয়ের চাপ দিচ্ছে, তুমি তো কোনো জব করতেছো না, তোমার কথা আমি বাসায় বলতেও পারতাছি না। তুমি কি কখনো সিরিয়াস হবে না?
আমার সমস্যাটা তুমি বোঝার চেষ্টা করো। তোমার সমস্যাটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। দেখো আমি কি করব বলো, আমি চেষ্টা কোনো ত্রুটি রাখতেছি না। চাকরি বাকরির জন্য অনেক জায়গায় গেছি, অনেকের দরজায় গেছি, সবাই শুধু বাপ চাচা আর মামা খালুর কথাই বলে। তুমি তো জানো আমি মধ্যবিত্ত ফ্যামিলি একটা সন্তান, আমার অর্থ করিয়ে তেমনটা নেই, আর ঘুষ দিয়ে চাকরি নেওয়ার মতো সামর্থ্য আমার নেই। কিন্তু আমি রিসেন্টলি একটা চাকরির জন্য সিভি জমা দিয়ে আসছি। তারা আমাকে বলছে, তারা আমাকে কিন্তু আমি রিসেন্টলি চাকরির জন্য একটা সিভি জমা দিয়ে আসছি, তারা আমাকে বলছে তারা আমাকে রিসেন্টলি ডাকবে। আমি আশা করতেছি এই মাসের ভিতরে চাকরিটা হয়ে যাবে। যদি এবার চাকরিটা হয়ে যায়, আমি তোমার বাবাকে গিয়ে বলবো, আঙ্কেল আমি চাকরি করতেছি, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, ব্যাস। সত্যি বলছো? একদম সত্যি বলতেছি। কি এবার খুশি হওনি? হ্যাঁ। শোনো না, আসার সাথে তো অনেকগুলো ঝাড়ি দিছো, অনেক বকুনিও দিছো, অনেকটা রাস্তা হাইটে আসছি বুঝছো, প্রচুর ক্ষুধা লাগছে, পকেটে একটা টাকা নেই, কিছু খাওয়াবা? তোমার কাছে কোন দিন টাকা থাকে? আচ্ছা চলো, কি খাবা চলো। আচ্ছা ঠিক আছে চলো, এত খোটা দিতে হবে না। শোনো, সবকিছু লিখে রাখো, যখন আমি চাকরি পেয়ে যাব সব টাকা তোমাকে সোজা আসলে ফেরত দিয়ে দিব, ঠিক আছে? চলো। কিরে বাবা, কোত্থেকে আসলি? মা একটু বাইরে গেছিলাম। শুধু বাইরে ঘুরলে হবে? একটা চাকরির ব্যবস্থা তো করতে হবে। মা আমি চাকরির জন্য অনেক চেষ্টা করতেছি, আশা করতেছি খুব শীঘ্রই একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বাবারে, আমরা দুজন বসে বসে খাচ্ছি, তোর বড় ভাইয়ের কথাটা তো ভাবতে হবে। মা ভাবি কি আজকে তোমার কিছু বলছে? না না, কিছু বলে নাই। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি ভাবি তোমাকে কিছু বলছে। যাই হোক, আমি আজকে ভাবির সাথে কথা বলবো। আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, ওনার সমস্যাটা কি? হ্যাঁ, আমি আমার ভাইয়েরটা খাচ্ছি, আমি আমার ভাইয়েরটা পড়তেছি, ওনার তো সমস্যা হওয়ার কথা না। আর মা তোমার তো সন্তান, তাই না? তুমি তোমার সন্তানেরটা খাবে, তুমি তোমার সন্তানেরটা পড়বে, ওনার এত কথা বলার কোনো দরকার নেই তো। না না বাবা, তুই বৌমাকে কিছু বলিস না। তুই যদি পারিস একটা চাকরির ব্যবস্থা করিস। ব্যাস, আর কিছু বলতে হবে না, আমার সব ভালো লাগতেছে না। তুমি আমার জন্য এক গ্লাস পানি আনো যাও। কি স্যার, কোথায় গিয়েছিলেন? কেন ভাবি? অফিসে গিয়েছিলাম। ওমা, তুমি আবার কবে চাকরি পেলে? কিছুই তো জানলাম না। আপনি যেহেতু এত করে জানেনই যে আমি চাকরি বাকরি করি না, তাহলে তো আমাকে স্যার বলার তো কোনো দরকার নেই, তাই না? তুমি না দিন দিন অনেক বেদব হয়ে যাচ্ছ। আর বেদব না হলে কেউ বড় ভাবির সাথে এইভাবে কথা বলে না, আর বড় ভাইয়ের অন্য কেউ এভাবে নষ্ট করে না। দেখুন ভাবি, আমি আমার ভাইয়ের অন্ন ধ্বংস করতেছি, আপনার তো এত সমস্যার কথা না, তাই না? আর চাকরি বাকরির জন্য আমি চেষ্টা করতেছি, আমি কয়েক জায়গায় সিভি জমা দিছি, যে কোনো সময় আমার চাকরি হয়ে যেতে পারে। আর তারপর যদি চাকরি না হয় তাহলে তো আমার আর কিছু করার নেই, তাই না? তোমার মতো বেদবকে কে চাকরি দিবে? আর একটা কথা মনে রাখবা, তোমার ভাইয়ের টাকা মানে আমার টাকা, আর তোমার মতো বেদবকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি দেখতেছি। তোকে বললাম তোর ভাবির সাথে ভালো ব্যবহার কর, তুই কি করলি? কেন? উনি যদি আমার সাথে ভালো ব্যবহার করতো তাহলে আমি ওনার সাথে ভালো ব্যবহার করতাম। একটা কথা মাথায় রাখবা মা, চকচক করলে কখনো শোনা হয় না। একটা মানুষকে উপর থেকে যেমনটা দেখা যায় তার ভিতরটা তেমন না। হয়েছে, পানি খা। কি করা যায় এখন? রাজুকেও তো কিছু বলতে পারতাছি না, আর রনিকে আর তার মাকেও তো কোনোভাবে এ বাড়ি থেকে বের করতে পারতেছি না। ওদের দুজনকে তো এই বাড়ি থেকে বের করতেই হবে আমার, না হলে তো আমি রাজুকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো না। দেখা যাক, আমি আমার মাকে ফোন দিয়ে বলি, দেখি মা কী বলে। তারপর আমি আর মা মিলে ওদের দুজনকে এই বাড়ি থেকে বের করব। কি ব্যাপার, কি ভাবছ? না কই কিছু না তো। দেখো, আমি অনেকদিন যাবৎ খেয়াল করতেছি যে তুমি অন্যমনস্ক হয়ে থাকো, আর কি যেন ভাবো। আরে না,
তেমন কিছু হয় নাই, তুমি যেরকম ভাবতেছ ওরকম কিছুই না। ঠিক আছে, তুমি কফি খাবা? এখন কয়টা বাজে? এখন কফি খাবো, কালকে আমার অফিস আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা আমি শুবো। তুমি কি এই শাড়ি পরেই ঘুমাবা নাকি? আরে না, আমি কাপড় চেঞ্জ করে আসতেছি, তুমি শুয়ে পড়ো। কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? তুমি কি সেই দিনের বিষয় নিয়ে খুব আপসেট? তোমার এই চিন্তিত মোডটা আমার সত্যি ভালো লাগে না। আমি তো সেদিন তোমার সাথে মজা করছি। তুমি আমার সাথে কথা বলো প্লিজ। আসলে তেমন কিছুই না, আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবতেছি। জানো, বাসার না সবার চোখে আমি কেমন যেন বিষ হয়ে গেছি। কেউ আমাকে ভালো চোখে দেখতেছে না। যে ভাই আমাকে এত ভালোবাসতো, যে মা আমাকে এত ভালোবাসতো, ইদানিং তারা কেমন যেন আমার সাথে করতেছে। তাদের কাছ থেকে আমি কেমন যেন দূরে সরে যাচ্ছি। আসলে ঘটনা কি জানো, আমরা পুরুষ মানুষ, আমাদের পকেটে যদি টাকা না থাকে না, এই সমাজে কারো কাছে আমাদের কোনো মূল্য নেই। না আছে ভাই ভাবির কাছে, না আছে মা বাবার কাছে, না আছে এই সমাজের মানুষের কাছে। তার জন্য একটা পুরুষ মানুষকে বাঁচতে হলে টাকা কামানোর খুব দরকার। আর সেটাই আমি খুব অ্যানালাইজ করতেছি। আসলে এইভাবে বেকার বসে ভাইয়ের ঘাড়ে খাওয়াটা আমার একদমই উচিত না। এই সময় আমার উচিত আমার ভাইকে সাপোর্ট দেওয়া, আমার ভাইয়ের পাশে দাঁড়ানো। কিন্তু কি করব বলো, আমি তো চেষ্টা কম করতেছি না। বিগত 1 বছর যাবত আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করে বাসায় বসে আছি। চাকরির জন্য কত জায়গায় যাচ্ছি, কত কিছু করতেছি, কোথাও আমি শান্তি পাচ্ছি না। একটু শান্তির জন্য তোমার কাছে আসি তুমিও বিয়ে করো, বিয়ে করো, কিছু একটা করো। তোমার কি মনে হয় আমি কি ইচ্ছাকৃতভাবে এভাবে বসে আছি? আমি কি ইচ্ছাকৃতভাবে তাদের কথা শুনতেছি? না, আমি চেষ্টা করতেছি। দেখি এখন বাকিটা উপরওয়ালার হাতে, উনি কি করেন। আচ্ছা বেবি, তুমি রাগ করো না। আমার বিষয়টা তো তুমি বুঝো, বলে আমি কি করব? হ্যাঁ, এখানে তোমার কিছু করার নেই। কি করবা বলো? বেবি তুমি মন খারাপ করো না, আমার অবস্থানও তো তোমার বুঝতে হবে। বলো আমি কি করব? হ্যাঁ, তোমার বিষয়টা আমার বুঝতে হবে। তোমার কোনো দোষ নেই, কি করবে বলো? একটা বেকার ছেলেকে ভালোবাসছো, যার কোনো চাল নেই, চুলো নেই, যার কোনো পরিবেশ নেই। তুমি তো আমাকে ভালোবেসে ঠেকায় পড়ে গেছো। এখন না পারতেছো আমাকে গিলতে, না পারতেছো আমাকে উগরাইতে। তোমাদেরকে আর বেশি দিন ওয়েট করতে হবে না, খুব শীঘ্রই আমি একটা ব্যবস্থা করে ফেলবো। প্লিজ তুমি আমার পাশে থেকো। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, যতদিন না তুমি চাকরি পাও। সত্যি? হ্যাঁ সত্যি। রাজু, রাজু, রাজু! কি হয়েছে? এত ডাকতেছো কেন, চিল্লাইতেছো কেন এত? আমার নেকলেসটা পাচ্ছি না। কোন নেকলেস? গত মাসে যেটা আমার মা কিনে দিয়েছে আমাকে। ও আচ্ছা, দেখো কোন জায়গায় রাখছো। কোথাও নাই। ভালো মতো দেখো। আমি ভালো মতোই দেখছি। আরে আজব ব্যাপার, রাখছো তো বাসা থেকে কই যাইবো? আমি বুঝতেছি না, মাকে ডাক দিব। মা, ও মা! হ্যাঁ বাবু বলো। মা, আপনার ছোট ছেলে কোথায়? ও তো রুমে ঘুমাচ্ছে, ওঠে না। ঘুমাচ্ছে মানে? আমার নেকলেসটা খুঁজে পাচ্ছি না। নেকলেস পাচ্ছ না, তার সাথে রনির সম্পর্কটা কি? কি সম্পর্ক সেটা সময় হলেই বুঝতে পারবেন। ঠিক আছে, নেকলেসটা বাসার বাইরে যায় নাই। আসেন আপনারা আমার সাথে। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি রনিকে ইনডিরেক্টলি চোর প্রমাণ করতে যাচ্ছ? হ্যাঁ, আমি সেটাই করতে চাইতেছি। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে? ও আমার আপন ভাই, ও কিভাবে চুরি করবে? ও চুরি করছে কি না সেটা তুমি আগে দেখো। রনি, কি ব্যাপার?
আপনারা সবাই আমার রুমে, মা, ভাইয়া, ভাবি, কি ব্যাপার, কোনো কিছু হয়েছে? আরে ওইরকম কিছু না, আসলে তোর ভাবির একটা গয়না হারানো গেছে তো, ভাবতেছি যে তুই মানে ওটা নিছিস নাকি, সেটাই আর কি। কি বলছো ভাইয়া? ভাবির গয়না হারাইছে মানে? ও, আমি বুঝতে পারছি, তোমরা সবাই মিলে আসছো আমার রুম সার্চ করার জন্য, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি ভাবির গয়নাটা নিয়ে নিই। তোমরা চেক করো, কোথা থেকে শুরু করবা? বালিশ? আচ্ছা ওকে, দেখো ফার্স্টে এখান থেকে দেখো। ভাইয়া, ভাবির চেন আমার বালিশের নিচে কি করে? আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে তুই আমার ছোট ভাই হয়ে এই কাজ করবি। ওকে মারিস না, ও চুরি। চুপ! আর একটা কথাও বলবো না তুমি। আজকে তোমার আশকারা পেয়ে ওর এই অবস্থা। এত শিক্ষিত একটা ছেলে, চাকরি বাকরি কোনো কিছুই পাচ্ছে না, এইটার পিছনে তুমি দায়ী, তুমি। তোমার বৌমা আমাকে ওর নামে অনেক কিছু বলতো, কিন্তু আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করিনি ও এই কাজ করতে পারলো। শেষে কিনা নিজের ঘরের গহনা চুরি করলো। এই শিক্ষা দিয়েছি তোকে আমি। ভাইয়া বিশ্বাস করো, আমি চোর না ভাইয়া, আমি জানি না যে এই চেনটা আমার বালিশের নিচে কোথা থেকে আসলো। ভাইয়া বিশ্বাস করো। চুপ! তুই আর একটা কথা বল, তোকে আমি আর বিশ্বাস করি না। আরে আমি তো নিজের চোখেই দেখলাম তোর বালিশের নিচে এই গহনা পাওয়া গেছে। নিজের চোখে আমি কিভাবে বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি? তুই কি বোঝাতে চাস? তোকে আমার ভাই বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যাবি তুই। ও যদি বাসা থেকে বের হয়ে যায়, আমি ওর সাথে চলে যাব। দেখো মা, তুমি এসব কথা বলো না। তুমি একটা চোরের সাথে থাকবা? বলো, তুমি একটা চোরের সাথে থাকবা? ও অন্যায় করছে, ওকে আমি শাস্তি দিচ্ছি। তোমার কোথাও যাওয়া লাগবে না মা, তুমি আমার কাছেই থাকবা। আমার ছেলে আর কিছু হোক না হোক, চোর না। আমি চোর বানাইনি। ভাইয়া আমি তো এবার চলেই যাব। আজকে যেহেতু এই বাড়ির লোক আমাকে চোর প্রমাণ করেছে, আমার কিছু বলার আছে। ভাইয়া, বাবা মারা যাওয়ার পর থেকে, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো। মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখেছি। আমি আর যাই কিছু করি না কেন, আমি চুরি করতে পারি না ভাইয়া। আমি আমার বাবার আদর্শে মানুষ হয়েছি। চোর জিনিসটা না আমার দেওয়া যায় না ভাইয়া। কি আর করবো, আজকে যেহেতু সবার চোখে আমি চোর প্রমাণ হয়ে গেছি, তোমরা হাতে হাতে ধরছো, আমি ভাবি নেকলেস চুরি করছি। এখানে আমার কিছু বলার থাকে না ভাইয়া। আমি একাই যেতে চেয়েছিলাম, মা যেহেতু আমার হাতে যেতে যাচ্ছে, আমি মাকে আচারের ভিতরে রেখে যাবো। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, একটা সময় না তুমি নিজের ভুলটা বুঝতে পারবা যে কে সঠিক আর কে ভুল, আর সেদিন তুমি আমাকে মনে করবা। যাই হোক, আমার মতো চোরের এখানে থাকার আর কোনো প্রশ্নই আসে না। ভালো থেকো। চলো। কি হলো, এখন তো বিশ্বাস করলা যে আমি এতদিন যা যা বলছি সবগুলোই সত্যি, একটাও মিথ্যে না? রনি, তুমি আমার সাথে লাগতে এসেছিলা। যাই হোক, বাড়ি থেকে বের তো করলাম শেষমেশ। ভাবি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন কাটছে? মাশাআল্লাহ মোটামুটি ভালোই। তো ভাবি, ভাইয়া দেশে ফিরবে কবে? এই তো আর কিছুদিনের মধ্যে আসবে। আচ্ছা ভাবি, ভাইয়া যে বাইরে থাকে, তোমার কি থাকতে কষ্ট হয় না একা একা? কি আর করার, কষ্ট হলে সে তো আমাদের জন্যই গেছে, তারপরেও তো সে 2 বছর পর পর দেশে আসে। ভাবে একটা ফোন আসছে, কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মায়াপু, আমি তোমাদের বাসার নিচে আছি, তুমি একটু আসবা? কেন, কি হয়েছে? আসলে মা আমার সাথে আছে, তুমি আসো, তুমি আসলেই তারপর আমি না হয় বলতেছি। একটু তাড়াতাড়ি আসো না প্লিজ।
আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাবি অন্যদিন আসবো, আমার চাচাতো ভাই আর কাকি বাসার নিচে আসছে, আমি একটু যাই। আচ্ছা আসো। কিরে কি হয়েছে, এত ইমার্জেন্সি ডাকলি? চাচি, চাচিমা ভালো আছেন আপনি? হ্যাঁ মা, ভালো আছি। আসলে আপু হয়েছে কি, ভাইয়া আর ভাবি দুজনে মিলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপু তুমি তো বুঝতে পারতেছো, এই সময় আমি মাকে নিয়ে কই যাব বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই পৃথিবীতে আমার মা আর ভাই ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আর বাবার শেষ সম্বল তো ওই বাড়িটাই। ওই বাড়িটা থেকে যেহেতু আমাদেরকে বের করে দিছে, এখন মাকে নিয়ে তো রাস্তা রাস্তা থাকা ছাড়া আমার আর কোনো উপায় দেখতেছি না। আপু আজকে 1 বছর যাবৎ পড়াশোনা শেষ করে বেকার বসে আছি। আর এই বেকারত্ব জীবনটা কত যে কষ্টের, কত যে কঠিন, সেটা যে বেকার সেই বুঝতে পারে। আর এই বেকারত্বের জন্যই আজকে আমার মা আমি দুজনে বাড়ি থেকে বের হয়ে গেছি। আমি যতটুকু জানি রাজু তোকে আর কাকিকে অনেক ভালোবাসে। এটা মনে হয় রাজুর কাজ না, হয়তো তোর ভাবির কাজ। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলছো। ভাইয়া বিয়ে করার আগ পর্যন্ত আমাদের সংসারটা খুব ভালোই ছিল। হ্যাঁ আমরা গরিব ঘরের সন্তান, আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় যাইতো। তার মানে এই না যে আমাদের সংসারে অশান্তি ছিল, আমাদের সংসারে অনেক শান্তি ছিল। ভাবিকে বিয়ে করে আনার পর থেকে এই বাড়িটা কেমন জানি একটা আজাব হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে। যেই ভাই আমাকে এত ভালোবাসতো, আমাকে এত স্নেহ করতো, সেই ভাই আজকে আমাকে আর মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপু কি করব সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাকে ডাকছি। দেখো আমি কষ্ট করতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মাকে এই অবস্থায় আমি কি করে ফেলে যাই বলো? আমি আমার নিজের কষ্ট মেনে নিতে পারবো, আমার মার কষ্ট আমি মেনে নিতে পারবো না। আপু আমার কয়েকটা দিন সময় লাগবে। হ্যাঁ আমার মন বলতেছে আমি খুব শীঘ্রই একটা চাকরি বাকরির ব্যবস্থা করে ফেলবো। সেই অবধি মাকে যদি কোথাও রাখার জায়গা হতো তাহলে খুব ভালো হতো। শোন, মাকে তো সবাই ভালো রাখতে চায়, আর যতদিন তোর চাকরি না হয় তুই কাকিকে নিয়ে আমার বাসায় চল, আমার একটা রুম খালি আছে। আপু তুমি আমাদেরকে বাঁচালে, মা চলো। আচ্ছা চল। কিরে বাবা, কিছু ভেবেছিস? অন্যের বাড়ি আশ্রিত আছি, এখানে তো বেশি দিন থাকা যাবে না। আর তোকে কি বলবো, এতটুকু বয়সে চাকরি নেই, বাবা নেই, একটি ভাইয়ের আশ্রয়টুকু চলে গেছে। কিছু একটু ভাব। মা তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা এক দরজা বন্ধ করে দিলে হাজার দরজা খুলে দেয়। আমি যেহেতু ওই বাড়ি থেকে তোমাকে নিয়ে চলে আসছি, মিথ্যাচোরের অপবাদ নিয়ে চলে আসছি, আর তোমার দায়িত্ব এখন সম্পূর্ণ আমার উপর। তোমার দায়িত্ব আমি ঠিকঠাকভাবে পালন করব। আমি বেঁচে থাকতে তোমার উপর আমি কোনো ঝড়ঝাপটা আসতে দেব না। আমাকে তো কিছু একটা করতেই হবে। আমি সবাইকে দেখিয়ে দেব আমি একজন দায়িত্ববান পুরুষ। আমি পরিশ্রম করে দেখিয়ে দিব আমিও পরিশ্রম করতে পারি। আমি সফল হয়ে দেখিয়ে দিব আমিও সফল হতে পারি। তুমি আমার জন্য শুধু দোয়া করো না, যে কোনো একটা ব্যবস্থা আমি করেই ফেলবো। তুমি থাকো, আমি তো আসতেছি। সাবধানে। আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো রাখো, ওর মনের আশা পূর্ণ করো আল্লাহ। আমি তো মা, আমি যার কষ্ট সহ্য করতে পারি না। হে আল্লাহ, এ কোন বিপদের ভিতর ফেললাম আমাকে? শেষ পর্যন্ত নিজের বাড়ির থেকে চোর সেজে বের হয়ে গেলাম। এই বেকারত্ব জীবন নিয়ে, এই চোরের মিথ্যা অপবাদ নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছি না। আমার মাকে আমার দেখতে হবে। না, আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে শক্ত হতে হবে, আমাকে বাস্তবতার সম্মুখীন হতে হবে, আমাকে সব কিছুর জন্য লড়াই করতে হবে। হ্যাঁ, আমাকে কিছু একটা করতেই হবে।